ওর বউ করছে কি বাইরে থেকে আমাদের তালা দিয়ে দিচ্ছে। আমার জমি একটা বিক্রি করে ফেললাম আফতাবনগরের, সেই জমিটা বিক্রি করে ওর অ্যাকাউন্টে 40 লাখ টাকা, তো সেই টাকাটা আমি ওর অ্যাকাউন্টে জমি বেচে দিলেন আপনি? হ্যাঁ জমি বিক্রি বাইন্যান্সে? হ্যাঁ ওকে বিশ্বাস করে ওর অ্যাকাউন্টে 1 লাখ ওখানে 93,000 টাকা আমার ছেলের হাত থেকে দেয়। ও এরকম বসা ছেলের হাত দিয়ে ওকে দেওয়া যায় আমার বাচ্চার ভবিষ্যৎ। আমি যখন গুলশান ওই ফাঁকে নাকি ও 4টার দিকে আমার বাসায় ঢুকছে, বাসায় ঢুকে ও করছে কি চাবি নিয়ে, তো ওই ফাঁকে ও এসে আমার ইয়া থেকে আলমারি থেকে 40 লাখ টাকা এবং 40 ভরি স্বর্ণ সেটা নিয়ে যায়। কারণ তারা আমাকে একটা পুলিশ বেদি মামলা দিয়ে দেয়। তো মামলাটা দেওয়ার পরে আমাকে জেলে দিয়ে দেয়। জেলে দিয়ে 1 মাস 10 দিন ওখান থেকে ছাড়া পাই। এর মাঝে পোশাকের কারণে ল্যাপটপ মোবাইল কম্পিউটারটার কথা বলে কি ভাইয়া ওর, যেটা আমার সেটা বলে কেন ওই যে বাইন্যান্স অ্যাকাউন্ট ওখানে লগ ইন করা বা ওখানে ওটা যদি নিয়ে আসে তাহলে অনেক প্রুফ পেয়ে যাবে। সেই কারণে ওই ছেলে কোনোভাবে ওটা দিতে চায় না। ও এখানে একটা মামলা করছে আমার নামে যে আপুর হাজবেন্ড আর আপু আমার কাছ থেকে টাকা দাবি করছে। কি নাম আপনার? আফরিন। কি হয়েছে আফরিন? আমার সাথে একটা ঘটনা এভাবে হয়েছে যে আমার সাথে যে একটা ছেলে চাকরি করতো, বুঝছেন, সে একটা জায়গায় চাকরি করতো। তো এখন ও আমাকে বলতো কি আপু এখানে বেতন কম, তো আমি এখন এখানে থাকতে চাচ্ছি না, আপনি আমাকে একটা চাকরি দেন। আর আমার একটা কোম্পানি আছে রিয়েল এস্টেট কোম্পানি। তো আগে আমি অন্য একটা কোম্পানি ছিল আফরিন ইন্টারন্যাশনাল, সেখানে আমার চা ছিল, ডিটারজেন্ট পাউডার ছিল, সেটাও আমার কোম্পানি। হ্যাঁ, তো ওই সময় ওইটা অফ আছে কারণ আমার সংসার, আমার 2টা বেবি আছে। তো এদেরকে নিয়ে মানে আমার এত চাপ নেওয়া যায় না বা আমার একটু একটু করে কাজ করি। তো যাই হোক, আমার অফিসও ছিল রামপুরাতে, তো অফিসটা আমি ছেড়ে দিই। তো অফিসটা ওরকম ছেড়ে তারপর ও আমাকে কল করলো যে আপু আমাকে একটা চাকরি দেন। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই আমার কাছে চাকরি চাও? অনেক দিন সেই চাকরিটা চাওয়া। তো আমি বললাম তুই ওখানে কি কাজ করো? তখন বলে আপু এখানে আমি ওই যে চ্যানেল আছে না, চ্যানেলে কন্টেন্ট আপলোড করি, যেহেতু আমি চ্যানেল করব। তো ওর বলার পরে আমি আবার জিজ্ঞেস করলাম যারা ইউটিউবার আছে ওদেরকে কল দিলাম যে আচ্ছা ইউটিউবে কিভাবে ইনকাম দেয়, ফেসবুকে কিভাবে ইনকাম দেয়। তো ওর বললো আফরিন এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম এবং এখানে যদি তুমি নাটকের একটা সাইট করো আর মিউজিক নিয়ে কাজ করো তাহলে 2টা চ্যানেলে তুমি কন্টেন্ট দিলে মাসে অনেক টাকাই ইনকাম করা সম্ভব যদি ঠিকঠাক মতো 4টা কন্টেন্ট দিতে পারো। যাই হোক, এখন আমি ওর কাছে আবার জিজ্ঞেস করলাম তুই কি এগুলো করতে পারবি? তখন ও বললো যে হ্যাঁ আপু আপনি চ্যানেল আমি যদি চ্যানেল করি তাহলে আপনি এভাবে কন্টেন্ট দিলে আমি এটা এভাবে আগে নিয়ে যেতে পারবো বা এভাবে আমি করতে পারবো, এটা নিয়ে তো আমি কাজ করি, চ্যানেল আমি পারবো। তো আমি ওই সময়ও আমার ইনকাম ধরেন রিয়েল এস্টেট যে আমার কোম্পানি, এখানে জমি বিক্রির মানে পরিস্থিতি এখন কিন্তু একটু ঘোলাটে। তো এখানে কিন্তু মানে ইনকামটা একটু স্লো হয়ে যাচ্ছে মানে বিজনেসটা। তো এখন ওকে আমি বললাম কি যে আমার কিন্তু এদিকের যে বিজনেস সেগুলিও কিন্তু জমি কেনা বেচা হচ্ছে না, তো আমি এটা নিয়ে এখন কিন্তু তোকে নিয়ে কাজ করতেছে। তো ও আবার ওই ফাঁকে একটা ছেলে আমাকে আবার মানে আমার পরিচিত তার থ্রুতে পাওয়া, সে আমাকে অফার দিল আপু ওই যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে না, এখানে যদি আপনি ইনভেস্ট করেন রোজ একটা ইনকাম আসবে। তা আমি ওটা তো আমি বুঝি না বাইন্যান্স অ্যাকাউন্টকে। তো সে আমাকে ওটা বলার পরে আমি ওই ছেলের কাছ থেকে আমি শুনলাম যে কিভাবে মানে যে আমাকে অফারটা দিছে তার পারপাসে আরেকটা ছেলেকে আমি পেলাম না, ওর কাছে আবার শুনলাম, ওর নাম্বারটা আমাকে দিছে যে আপু এইভাবে আপনি আগালে মানে এইভাবে টাকাটা দিলে আমি আপনাকে এত টাকা দিতে পারবো রোজ। সেটা হচ্ছে ও আমাকে 90 লাখ টাকাও আমার কাছ থেকে নেয়। 90 লাখ টাকা নিলে আমি 1 লাখ টাকা রোজ পাবো, এভাবে ও আমাকে দেয়। তা আমি ভাবলাম যে রোজ 1 লাখ টাকা যদি আমার আসে তো 3 মাসের মধ্যে আমার প্রফিট সব চলে আসে। আচ্ছা ঠিক আছে, এটা তো মানে খারাপ না, ভালোই। তো সেখানে আমি মানে ওরা আমার সাথে চিটারি করে যখন টাকাটা নেয়ার পরে আবার সে আমাকে 1 কোটি টাকা চাচ্ছে যে আপু এই টাকাটা যদি আপনি এখন না দেন তাহলে ওই টাকাটা আমাদের ব্যবসা এখন চলছে না। ওই বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ওটা তার আসলে আমি জানি না, ওরাই আমার সাথে এইভাবে চিটটা করতেছে যে এখন এটা মানে চালিয়ে নেওয়া যাবে না আপু, তাহলে আপনার এই টাকাটা দিতে হবে। আগেরটা লস। হ্যাঁ
তো এখন আমি এবার বললাম কি, আমি এবার আমার কিছু এক এসপির সাথে পরিচয়, তো আমি ওনাকে বললাম কি আমাকে তো এইভাবে আমি তো টাকাটা দিয়ে ফেলছি, এখন আমাকে আবার এই টাকাটা চাচ্ছে। তারপর ওদেরকে নিয়ে আসো, তুমি বলো হ্যাঁ দিব, তারপর নিয়ে এসে পুলিশে ধরাই দাও, আর তোমার ওই টাকাটাও তখন ওদের আটকায় উঠানো যাবে। তো আমি এবার ওকে বললাম কি আচ্ছা ঠিক আছে আপনি আসেন, কিন্তু ও আসবে না, ও লোক পাঠাবে ওই টাকাটা রিসিভ করার জন্য, লোক পাঠাবে। তো আমি বলছি ওকে আসতে হবে, ও আসলে আমি টাকাটা দিয়ে দেবো। তারপর এখন ওরা কোনোভাবেই ভাই রাজি হয় না, কোনোভাবেই না, ওখানে ওরা আসবে না। তা 2টা লোক পাঠাইছে, যে এখন আমি আবার ওনাকে কল দিলাম যে ও অন্য লোক পাঠাতে চাচ্ছে। তারপর বললো যে অন্য লোক পাঠালে তো ওদের আটকাইয়েই তুমি বলো যে তুমি আসো। তা আমি এবার আমার বাসার ঠিকানা দিলাম, হ্যাঁ ওদেরকে পাঠাই দেন, চেকও পাঠাই দিয়ে না, ওই যে ওরা আমাকে আবার চেক দিবে, আবার আমি টাকা দিয়ে দেবো। তো ওইটা আমি ভিডিও টিডিও, ও যে আমার প্ল্যান আবার দেখাচ্ছে, আমার বাসায় ঠিকই আসছে, চেক টেক নিয়ে আসছে, এভাবে প্ল্যান টেলান দেখাচ্ছে। তো ওদেরকে তো আমি ছেড়ে দিতে পারি না, তখন ওদেরকে রামপুরা থানায় আমি কল দিই যে আপনারা আসেন, এভাবে প্রতারক চক্র আমার আগে টাকা নিয়েছে, এখন আবার টাকা নেওয়ার জন্য আসছে। পরে ওরা ওখানে ওদের মামলা করে আমি ওখানে জমা দিয়ে দিই। তো ওই কথাটা, এই যে যে ছেলেটা আমার এখন চ্যানেলের কাজ করতেছে, ও আবার বললো কি আপু, কারণ ওর কাছে তো জিজ্ঞেস করে আমি আমার বিজনেস কোথায় চালাবো না, এটা তো করবো না। তো ওর কাছে আমি, ও যখন এই মামলা টামলা হচ্ছে, ও আমার সাথে কিন্তু রামপুরা থানায় যাচ্ছে এবং সব ঘটনার সাথে, এমনকি ওই যখন ভিডিও করে আমি ওদের সাথে কথা বলি, তখন এগুলো ফেসবুকেও আছে, তখন ও আমার সাথে ওই ভিডিওগুলো কিন্তু করে, ওরা আমার সাথে কথা বলতেছে। তারপরে ওরা যাওয়ার পর বা 3-4 দিন পরে ও আমাকে বললো কি আপু, আমি না দুবাই যখন গেছিলাম এই কেজি করছি, বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রেড করতাম, তারা আমার সাথে মানে আমি এই কাজ ওখানে বৈধ কিন্তু বাংলাদেশে অবৈধ। তারপর আমি বললাম তুই এটা তো করতে পারো, যেহেতু আমার কিন্তু কাজ করে ইনভলভ আমার সাথে। তা বলছে হ্যাঁ। তা বলছে তো ঠিক আছে, তো ও যেহেতু আমার কাজ করে, আমার চ্যানেল নিয়ে কাজ করে, তাহলে ওর তো বেতনও দিতে হয়, তাহলে আমি এই টাকাটা ওর অ্যাকাউন্টে দেই। মানে ওর অ্যাকাউন্ট বলতে আমার অ্যাকাউন্ট আমি করতে চাচ্ছিলাম না, আমি এটা বুঝি না ভাইয়া। তো ওই যেহেতু কাজ করবো, যদি আমিও অ্যাকাউন্ট করি সেই অ্যাকাউন্ট থেকে ও তো চুরি করলে চুরি করে নিয়ে যেতে পারবে, তো ওকে বিশ্বাস করলে সমস্যা কি, এইভাবে আমার চিন্তা ভাবনাটা ছিল। তারপর আমি ওকে বিশ্বাস করে ওর অ্যাকাউন্টে শুরুতে আমি কমই দিয়েছিলাম, কম বলতে 1 লাখ কত, ওখানে 93,000 টাকা ভিডিও সহ আছে, আমার ছেলের হাত থেকে দেয়, ও এরকম বসা, আমি ভিডিওটাও আছে। তো ফার্স্ট যেদিন দেই, তারপর আমি আমার ছেলের হাত দিয়ে ওকে দেওয়া যায় আমার বাচ্চার ভবিষ্যৎ। তো পরে যখন দেখলাম কি ও আমাকে ওই ইনকামটা দিচ্ছে এবং রোজ ডলারের ছবিটা আমার মোবাইলে দিয়ে দিচ্ছে, যে আপু এই আপনার ডলার ঠিকই আছে, আপনাকে ইনকাম এটা দিচ্ছি, সেগুলিও আছে আমার কাছে সব ডকুমেন্টস। তো পরে আমি কি করলাম, ওকে ওই আমার জমি একটা বিক্রি করে ফেললাম আফতাবনগরের, সেই জমিটা বিক্রি করে ওর অ্যাকাউন্টে সেই জমির কাগজ টাগজও দিতে পারবো আমি, হ্যাঁ সেই লোকের সাথে আপনি এখন কথা বললেও আমি কথা বলিয়ে দিতে পারবো। ওর অ্যাকাউন্টে আমি 40 লাখ টাকা, মানে 40 লাখ টাকা, মানে ওখানে আসে 32,000 ডলার এরকম। তো সেই টাকাটা আমি ওর অ্যাকাউন্টে জমি বেচে দিলেন আপনি? হ্যাঁ জমি বিক্রি বাইন্যান্সে? হ্যাঁ সেই ডকুমেন্টস আমি আপনাকে শো করতে পারবো, এবং এখন আপনি যদি চান কথা বলে নিতে পারবেন। সেই 32 আপডেট হইলো ডলার, ওটা 32,000 ডলার। হ্যাঁ ওই এখন ও আমাকে কিছু টাকা ভাইয়া দিছে, মানে কিছু টাকা বলতে ওইটার টাকাটা আমার ঠিকই আছে, আর আমাকে আমার অ্যাকাউন্টে আমার বিকাশে কিছু টাকা আমি নিচ্ছি। তো এখন ওকে আমি যখন কল দিতাম তখনই ও কল রিসিভ করতো, যতক্ষণ এই টাকাটা আমার দেয়া হয়নি। আমার সব কাজও করে, কিন্তু আর যখন এই টাকাটা দেয়া হয়ে গেছে তার কিছুদিন পর 15-20 দিনের মধ্যে সে এমন, মানে তার মধ্যেই হলো যে আমি একটা কল দিলে যে আচ্ছা তুই এই টাকাটা, রোজই তো ট্রেড হতো, সপ্তাহে 2 দিন বন্ধ, সেটা হচ্ছে শনিবার রবিবার, এই 2 দিন বাদে আমাকে টাকা পাঠাইতো। তো আমি যখন ওই টাকাটা সব দেওয়ার পরে ওকে আমি কল দিতাম, তখন ও মানে এর আগে আমি যদি বলতাম আমি একটু পূর্বাচল যাচ্ছি আমার জমি ভিজিট, তো আমার সাথে বলতো যে আপু আমাকে নিয়ে যান, আমি যাব। যদি বলতাম যে আমি আরেক জায়গায় আমার আফতাবনগর কাজ আছে, আপু আমাকে নিয়ে যান, আমি যাব, ওই যেতে চাইতো, কারণ ওর কাজ নেই তো ওইটা ছাড়া। চ্যানেলে তো আপনি তো বুঝেন যে চ্যানেলে সবসময় কাজ থাকে না, একটা কন্টেন্ট দিব তখনই কাজ। আবার ও যে রাতে ট্রেড করে, এটা হচ্ছে ওই চ্যানেলের অনেক পরে, 2-3 মাস পরে, আর ও আমার সাথে সব মিলিয়ে কাজই করছে 5-7 মাস, 7-8 মাস। তো এইভাবে আগে আমাকে আমার কথাগুলি শুনতো, যখন এই টাকাটা দেওয়ার হয়ে গেছে তখনও আর আমার কথা ঠিকঠাক মতো শুনছে না। আমি যখন কল দিই তখন বলে কি আপু শরীরটা খুব খারাপ, আমি যেতে পারবো না। আমি আচ্ছা ঠিক আছে, তো শরীর খারাপ থাকলে সমস্যা নেই, আমি একা যাচ্ছি। তো আমি আমার মতো চলে যেতাম। তো আমি এরপরে টের পাই যখন আমার অ্যাকাউন্টে টাকাটা ও রোজ যে দেয়, ওইটা এখন আর দিচ্ছে না, দিতেও আগ্রহী না। এখন আমি যদি বলতাম আচ্ছা আমার অ্যাকাউন্টে তো টাকা ঢুকে না এখনো,
তখন ও বলে কি যে আপু আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, মানে অ্যাকাউন্টে সমস্যার কারণে সমস্যা হয়েছে, ওরা টাকাটা নিচ্ছে না। আচ্ছা দেখি কি প্রবলেম। ধরেন এই সকালে ওটা কিন্তু 1 মিনিটের ভিতরে ঢুকে যায় টাকাটা, ও দিবে উইথড্র, টাকাটা ঢুকে যাবে। এখন বিকালেও ঢুকে না, এভাবে তখনই আমি সন্দেহ করছি কিছু একটা হচ্ছে। পরে ওরে আমি ওভাবে ধরা দিচ্ছি না যে ও আমার সাথে এইভাবে মিথ্যা করছে বা দিতে চাচ্ছে না, আমি একটু সন্দেহ ঢুকিয়ে রাখছি, আমি ওকে ধরা দিচ্ছি না। পরে একদিন বৃষ্টি হয়, তো 10-15 দিন এইভাবে সন্দেহের মধ্যে গেছে। তো ওরা এবার ডাক দিলেও চলে আসতো, কিন্তু যেদিন ওই যে বললাম না বৃষ্টি হয় 11 তারিখ, সেটা সেপ্টেম্বরের 11 তারিখ 25 সালের। তো সেই দিন আমি ওকে, ওই দিন পালিয়ে যায়, ওই যে ওর বাসা অফিস একই জায়গায়। তো ওখান থেকে আমার ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, আমার সিম আর ওর অ্যাকাউন্টে তো টাকা, আর আমার চ্যানেলগুলিও, কোনো কিছু আমার সব পেজগুলি ওর কাছে, কোনো কিছু বুঝাই না দিয়ে ওখান থেকে চলে যায়। তো আমি ওকে বলি কি যে আচ্ছা কোথায় তুই? আমি তখন গুলশান। আমি সন্দেহ করি, সেই সকাল থেকে কল দেই, কোনোভাবে রিসিভ করে না, কোনোভাবেই না। ওই দিন সারাটা দিনই বন্ধ। পরে আমি সারাদিন ওকে ওইভাবে পাচ্ছি না, পাতে ওকে আমি বললাম কি যে একটু ভালো ব্যবহার করে ওকে আনতে হবে, ভাবছে যে যেহেতু আমি সন্দেহ করছি ও নাই। হ্যাঁ, তা আমি এবার বললাম আচ্ছা তুই কোথায়? আমার একটা মিটিং আছে গুলশানে, তুই একটু তাড়াতাড়ি এখানে চলে আয়, আমার কাজ আছে, একটু আয়। এখন ও বলে কি আপু আমার লেট হবে একটু, কোনো সময় কিন্তু ওকে তো আমার বাসার কাছাকাছি, ওর আসতে 10 মিনিট সর্বোচ্চ লাগে সব সময় ডাক দিলে। এখন ও বলে কি যে আপু আমার আসতে 1.5-2 ঘন্টা লাগবে, আপনি আপনার মিটিংটা শেষ করেন, শেষ করার পরে আমি এর মধ্যে চলে আসবো। আমি এবার এখন ওর তো চাপ দিতে পারি না, ও তো আমাকে একটা টাইম বেঁধেই দিয়েছে। আমি বলছি ঠিক আছে আস্তে ধীরে আয় তুই, আমি মিটিং এখানে শেষ আমার হয়ে যাবে 10 মিনিটের মধ্যে, তোর জন্য আমি ওয়েট করব। পরে দেখলাম ও আচ্ছা এর মধ্যে আমার টাকা দিয়ে বাইকও কিনে ফেলছে। আমি ওরে চাইছিলাম আসলে বাইক দিতে, যেহেতু ওরে অ্যাকাউন্টে টাকা, ওরে প্রচণ্ড বিশ্বাস না করলে তো আমি এই কাজগুলি করতে পারি না। আর ওরে আমি ভাইয়ের মতোই ওরকম একটু ট্রিট করতাম। যাই হোক, তো ওরে আমি বলছিলাম যে তোরে আমি মোটরসাইকেল আমি কিনে দেবো, কিন্তু এই ছেলে কোনো ধৈর্য তো মানলই না। আমি যখন টাকা দিলাম সে R15 কিনে ফেলছে, ওই মোটরসাইকেল নিয়ে আসছে। আসার পরে এর মধ্যে কী করছে, আমি যে গুলশান না, ও কোন ফাঁকে ওই যে বাসা গুলশান রামপুরা থেকে যে চলে যায়, আমার বাচ্চা দুটো বাচ্চা, তো বাসায় ওরা একা থাকে, একটা ছোট্ট একটা মেয়ে আছে, আর আমার আগের যে একটা বুয়া ছিল সে বাড়িতে গেছে। তো এই কাহিনীও জানে আমার বাসার অবস্থা কি। তারপর এখন আমি যখন গুলশান ওই ফাঁকে নাকি ও 4টার দিকে আমার বাসায় ঢুকছে। বাসায় ঢুকে আমার বাসায় যে ছোট্ট মেয়েটা আছে না, ও তো ছোটই, ওর বয়স হবে ধরেন 10 বছর 11 বছর, আর আমার বাচ্চার কাছে আছে। ও করছে কি চাবি নিয়ে, আর এর আগে 3-4 দিন আমি আমার বাসায় রেখেও আমি বাইরে বের হয়েছি বাচ্চাদের কাছে শুধু রাখার জন্য, কারণ ওই বুয়া অনেক সময় থাকে অনেক সময় থাকে না। ওরে আমি 3-4 দিন আমার বাসায় রেখেছি যে আমি বাইরে যাই তুই একটু বস। তো আমার 2-2.5 ঘন্টা এরকম বাসায় ছিল। তো তারপর ও করছে কি চাবি, এর আগে ও এরকম যখন আমি রেখে যেতাম না, আলমারি টালমারি খুলতো, আমাকে বলতো কি আয়াত দেখেন সব এলোমেলো করে ফেলছে, সব খুলে ফেলছে, মানে আমার বাচ্চার নাম আয়াত, তো ও সব খুলে ফেলছে। তা আমি যাই হোক আমি সব ঠিকঠাক পেতাম তখন। তো ওই ফাঁকে ও এসে আমার থেকে আলমারি থেকে 40 লাখ টাকা এবং 40 ভরি স্বর্ণ সেটা নিয়ে যায়। তো এটা খবর আমি জানি না। তো আমি তো গুলশানে থাকা, ওখানে আমি বললাম কি তুই একটু এখানে আয়, আমি এখানে মিটিং শেষ করে তোর জন্য ওয়েট করছি। আমার সাথে আবার আরেকটা লোক ছিল, আমার মানে বিজনেস পার্টনার, তাকে আবার আমি রাখছি যে ওরে তো আজকে ধরবো, ওই টার্গেটে আমি আছি, আমি একা তো পারবো না, যে ধরে আমি ওই যে ওই বাসায় যাব এবং ওই জিনিসগুলো উদ্ধার করবো, আজকে নিয়ে নিব। ওরে যেহেতু সন্দেহ করেই ফেলছি, ওকে আর রাখাও যাবে না। আর যেহেতু অজুহাত এত শুরু করছে, ওর অ্যাকাউন্টে যেহেতু টাকা, এই কারণে ওই কাহিনীগুলো শুরু করছে। পরে উনি বলছে ঠিক আছে। এখন ও বললো কি আপু তাহলে আপনি কোন জায়গায় থাকবেন? আমি কোন জায়গায় থাকলে তোর ভালো হয়? আপনি যেখানেই থাকেন আমি গুলশান আসতে পারবো, কারণ ও উত্তরা বাসা নিয়ে নিছে, উত্তরা দিয়ে বাড়ি। তো ওখান থেকে আসতে ওই যে 1-1.5 ঘন্টা আমাকে একটা বেঁধে দিয়েছে টাইম। পরে আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, আমি পুলিশ প্লাজায় থাকি, তো পুলিশ প্লাজার এখানে চলে আয়। এখন ওই পুলিশ প্লাজার সামনে আসছে, আসার পর ওরে নিয়ে ওর বাসায়, ওই যেখানে অফিস টু বাসা, ওখানে নিয়ে ওখানে চলে গেলাম। ওরা বললাম কি তুই ওখানে চল। মোটরসাইকেল ওই লোকটার উঠিয়ে দিলাম, আমি আরেকটা গাড়িতে চলে আসলাম।
আসার পরে দেখি কেউ বাসায় কিছুই নেই, নাই আমার ল্যাপটপ কম্পিউটার মোবাইল কিচ্ছু নাই। এখন ও এখানে দাঁড়াইয়া অভিনয় করতেছে। আমি বললাম আমার টাকা এখন তুই উঠে দিবি, আর ওটা মোবাইল, ও পাসওয়ার্ড যেহেতু জানে মোবাইলেও করা যায়, বুঝছেন, ওগুলিও লাগবে না। তো ও করলো কি, মিথ্যা একটা অভিনয় করলো যে উড্র দিয়ে ই করে, তার আপু দেখছেন এই উড্র কিন্তু হয়েছে। আমি আচ্ছা ঠিক আছে, বলছে কয় মিনিট টাইম লাগবে অ্যাকাউন্টে ঢুকতে? বললো 3 ঘন্টা টাইম লাগবে। তো 3 ঘন্টা তো ওখানে ওই বাসায় ও আবার ও তো টাইমের আগে চলে যাচ্ছে 11 তারিখে। ওর এক আত্মীয়, ও বলে আত্মীয়, তারাও বলে না, পরে বলে কি আত্মীয় না, আর ও বলছে ওর খালাতো বোন হয়, জামাই হয়, যাই হোক, তাদেরকে উঠিয়ে দিয়ে গেছে ওখানে, তাদের কাছ থেকে ভাড়া নিয়ে গেছে, ওখান থেকে যে চলে গেছে। ওরে আবার করলাম কি, ওই লোকের বললাম কি আমার বাসায় ওরে দিয়ে যান। তো ওর মোটরসাইকেলে ওই লোক উঠলো, আমি আর একটা ওই যে গাড়িতে আবার বাসার সামনে চলে গেলাম। সে কি করলো, ওর যখন আমার ওর ইয়েতে মানে আমার গ্যারেজে মোটরসাইকেলটা রাখছে, রাখার পর ওর কাছে দাঁড়িয়ে থাকবে না, সেখানে দাঁড়িয়ে না থেকে সে করলো আমি যে আসতেছি আমার কাছে চলে গেছে, মানে আমার বিল্ডিংয়ের একটু সামনে। ও করছে কি, ওই বিল্ডিংয়ের সামনে থেকে দিচ্ছে দৌড়, গ্যারেজে মোটরসাইকেল দৌড় দিয়ে। এখন তো আর ওরে মানে পাওয়া তো আর সম্ভব না, হারাই গেল, ও চলে গেছে। আপনি আমাকে বললেন যে আপনার নামে কেস হয়েছে এবং হ্যাঁ, তার নামে কেস এই তো এখন বলতেছি, এখন হচ্ছে আপনি কোন নামে চেকের কেস দিবেন এটা পরে ভাইয়া। তো ওই যে ও চলে গেছে না, এখন আর তো পাওয়া সম্ভব না, তখন আমি থানায় যাই। এখানে আমি এখন উপরে উঠিনি, আমার বাসার উপরে, কিন্তু ওই গ্যারেজের সামনে থেকে রামপুরা থানায় যাই না, 11 তারিখে রামপুরা থানায় যাই। তো জিটি ওই সময় নিচ্ছে না, সে বলে কি যে তোমার যেহেতু এত কিছু নিয়ে গেছে কোর্টে মামলা করো। আর মামলা সম্পর্কে আমার আইডিয়া ওই সময়ও খুবই কম, মানে কারণ মামলাটা ওখানে নিলে আমি কেস করলেন কত তারিখ করে, কতদিন পরে? 15 তারিখে, যেদিন আমি নওগাঁতে যাই। ওই কারণ আমি থানায় আসি, থানায় মামলাটা নিচ্ছে না, কোর্টে পাঠায়। কোর্ট বলে কি থানায় জিডি করো, মামলা করো, দ্রুত পাবা। কিন্তু আবার থানায় এসে থানার ওই ওসি একই কথা বলে, আফরিন কোর্টে মামলাটা নিয়ে কাগজটা নিয়ে এসো। কিন্তু ওখান থেকে যে আবার তদন্ত, পিবিআই তদন্ত হয়, পুলিশ তদন্ত হয়, এটা তদন্ত দেয়, এটা আমার আইডিয়া ওরকমও ছিল না। তো আমি আবার ভাবলাম কি, আমি আমার উকিলকে বললাম কি মামলাটা আপনি নিয়ে নেন, যেহেতু এখান থেকে এখানে পাঠাচ্ছে, আমার টাইমগুলি যাচ্ছে, 3-4 দিন এখানে চলে যাচ্ছে। পরে ওই মামলাটা করে 15 তারিখ, আর শুটিং ছিল ওই দিন, কারণ শুটিং এর কিন্তু ডেট থাকে 15-20 দিন আগে, এরকম একটা ডেট। কোথায় শুটিং ছিল? এটা আফতাবনগর ছিল। আমি আবার তার আগের দিন, নাটকের ওটা গানের শুট ছিল। তারপর আমার গান, এই নাটকের চ্যানেলও আছে, কিন্তু ওটা গানের ছিল। পরে আমি এফডিসি থেকে আগের দিন ড্রেসগুলি নিয়ে আসি কাছ থেকে। তো সেখান থেকে আনার পরে ওরা ওদিন শুটিং করে, আর আমি কোর্টে। ওরা আবার বললো আমি যে ওই মামলার কাগজ নিয়ে, ওর ডকুমেন্টস নিয়ে, এর ফাঁকে আমি যেদিন ও চলে যায় 11 তারিখ, ওই দিন সকালে আবার ওদের বাড়িতে নওগাঁতে আমি যাই, একা যাই সেদিন, একা। আর ওই এলাকায় আমার 2টা লোক কাজ করতো, একটা ছেলে আর একটা মেয়ে। তো ওদের কল দিলাম যে তুমি একটু আসো, যেহেতু আমি একা, ওদের বাড়িটির আমি চিনি না, কখনো যাইনি। আর আমি এতটাই আপসেট, এত কিছু নিয়ে গেছে, আমি তো যেতেই পারি, বা ওর বাবা মা জানে, সব কিছু জানে, ও চাকরি করে। তো সেখানে ওই ছেলেটা, একটা ছেলে আর একটা মেয়ে আর আমি, এই 3 জন যাই। তো যাওয়ার পরে ওর বাবা আমাকে বললো কি যে তোমার সব দিয়ে দিবে। তারা তখনও নমনীয় ছিল, সব ওই ছেলে স্বীকার করছে ওর বাবার কাছে, বলছে সব দিয়ে দেবে তোমার, তুমি টেনশন করো না। কিন্তু আমি মানে কোনোই পাচ্ছি না। ওর বাবাকে যখন আমি ওইখান থেকে আবার ব্যাক করলাম ঢাকা, ওই 12 তারিখই, 11 তারিখ যে গেল না, 12 তারিখ সকালে গেলাম, ওই দিনই আবার ব্যাক করলাম, রাত হয়ে গেছে। আবার আমি ওই থানায় গেলাম, থানায় তো নিল না। 13 তারিখ, 14 তারিখ আবার কোর্টে গেলাম, 15 তারিখ কোর্টে যাওয়ার পর মামলাটা হলো। সেই কাগজ নিয়ে পরে আবার আমি নওগাঁতে যাই, কারণ এর মধ্যে ওর বাবা ডিসিশন দেয় না। ডিসিশন দেয় না বলতে বলে কি আমার ছেলে যশোর আছে, তা আমার ছেলে মানে এখন ও ঘুরে বেড়াচ্ছে শুধু, কারণ ও তো চোর। ওর বাবা আবার এখন এই সাপোর্টগুলি দেওয়া শুরু করে দিছে। আর শুরুতে আমি যখন গেলাম তখন বল মা তুমি টেনশন করো না, আমি তোমার এটার একটা ব্যবস্থা করবো। আমি বলছি আপনি পারবেন, আমার ছেলেকে আমি চিনি, ও সব দিয়ে দেবে। তা আমি যখন, আপনার নামে কেস কেন হলো? এই যে পুলিশের এই ড্রেসগুলি আমাকে দিয়ে যেতে বলছে এফডিসিতে। আমি যখন ওই গাড়ি নিয়ে আবার ওই যে থানায় যাব, নওগাঁ থানায়, এই কাগজগুলি জমা দিব যে অন্তত ওর বাবা মাকেও একটু নিয়ে আসুক, ওকে নিয়ে আসুক। পুলিশ চাইলে অনেক কিছু সম্ভব হতে পারে, আমার দ্রুত। হ্যাঁ, তো আমি তো আপসেট হয়ে গেছি ভাইয়া, এখানে আমার কিছু রঙও হতে পারে, ভুলও হতে পারে, যেটা আমি এই যে আমাকে ড্রেসগুলি আমার ড্রেসের জন্য, হ্যাঁ আমার যখন আমার গাড়িতে ওই ড্রেসগুলি দিয়ে দেয়, আমার আইডিয়াও ছিল না এই ড্রেস কারণে এটা অপরাধ। এটা আমারও ধারণা নেই, আমি আপনার কাছ থেকে শুনলাম। হ্যাঁ, তো ওরাও আমাকে এভাবে বলে দেয়নি যে এটা অপরাধ। আর কাগজ কিন্তু আমার কাছে আছে, এফডিসি যে কাগজগুলি শুটিং এর, তো ডেমো, সবকিছু ডেমো। আর আমার মা লোক যাই কয়জন, 3 জন ভাই, আমি আর 2টা ছেলে। ওই আপনি নিউজটা দেখেন, নিউজটা দেখলে আপনি বুঝতে পারবেন, ওরাও আমার সাথে কাজ করে, পূর্বসল বাড়ি ওদের। তো ওরা গেছে আমার সাথে শেষের দিকে মামলা, যতদূর আমি জানি
মানে পিবিআই তদন্ত হ্যাঁ এটার পরে যে আমি ওর নামে এই যে মামলাটা করলাম না, এই কাগজ নিয়েই আমি যাচ্ছি। তো যখন এটা হচ্ছে ওই দিন অভিযান ছিল, যৌথ অভিযান ছিল সেনাবাহিনী এবং পুলিশ। তো নওগাঁ সদর থানায় আমাকে ওখানে নিয়ে যায়। তো রাস্তা থেকে নিয়ে যায় ভাইয়া। আমি তাদেরকে বলছিলাম যে এটা আমার শুটিং এর পোশাক আর আমার ডকুমেন্টস সব আমার হাতে ছিল। আপনি যদি নিউজটা দেখেন দেখবেন কি একটা ফাইল আছে আমার হাতে, ওই ফাইলে, এবং আপনাকে এখন আমি কথা বলিয়ে দিতে পারবো সেই থানায় তারা কিন্তু সবই তদন্ত করছে, আমার ওই কাগজগুলি দেখছে, ও আমার সাথে চাকরি করে এবং আমার মোবাইলের ডকুমেন্টস সবকিছু দেখার পরে তারা আমাকে মনে করছে যে এটা আমার অপরাধ। ওই ড্রেস নিয়ে আমি ওখানে কেন যাব, আমার একটু পানিশমেন্ট দরকার, আচ্ছা সেটার কারণে তারা আমাকে একটা পুলিশ বেদি মামলা দিয়ে দেয়। ওকে। তো মামলাটা দেওয়ার পরে আমাকে জেলে দিয়ে দেয়। 1 মাস 10 দিন পরে আমি ওখান থেকে ছাড়া পাই। এর মাঝে পোশাকের কারণে তো এর মধ্যে আমার হয়ে যেত, জামিন হয়ে যেত, কিন্তু ম্যাজিস্ট্রেট ছিল না। যে তারিখে আমার ডিসেম্বর তো ফাঁকা কোর্ট, হ্যাঁ ডিসেম্বর ফাঁকা, আর পরে আবার জজ কোর্টে ওঠে, তখন একবার জজ ছিল না, তাদের ওই দিন যে কোনো কারণে থাকে না, আমার নিতে পারে না। পরে যখন পাইলো তখন আমাকে জামিন দিয়েছে। দেওয়ার পরে আমি ওখান থেকে বের হলাম। বের হওয়ার পরে শুনি কি, এই যে আমি পুলিশ বেদি মামলা খেয়েছি না, এটার কারণে ওর বাবা, ওদের বাড়িতে আমি একবার গেলাম না, ওই ছেলে নিয়ে 3 জন, ওইটার কারণে আমাকে ওর বাবা চাঁদাবাজি মামলা দিয়ে দিছে মহিলার বিরুদ্ধে। হ্যাঁ আমার বিরুদ্ধে কোনো লোক ওখানে যায়নি কিছু না, কিন্তু ওই অতটুকু গিয়ে শুধু বলে আসছি, সেই ভিডিও আছে। আমি একটু পরে প্রমাণ সহ সব দেখাবো। যে 3 জন লোক, এবং ওই ছেলের ওর বাবা আগে নাকি রিক্সা চালাইতো, এখন হচ্ছে একটা চায়ের দোকান দেয়, একটা দোকান দেয়। খুবই গরিব ভাইয়া, যে যার ঘরে আমি ঘরটা দেখলে বলবো মাটির ঘর, 10 হাত হবে, 5 হাত আর 10 হাত হবে ঘরটা, মাটির ঘর। তো সেই ঘরে গিয়ে আমি চাঁদাবাজি, ওদের মানে 1 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই ওর বাবার, সেখানে কি আমি 50 লাখ টাকা চাইতে পারি তাদেরকে? নাকি আমি বলছি আমাকে 50 লাখ টাকা দিতে হবে। যাই হোক, সেই ওর বাবা একটা মামলা করছে আমাকে, চাঁদাবাজি মামলা, সেটাও এখন শেষ হয়ে যাচ্ছে, কারণ পুলিশ তদন্তে কিছুই পাইনি। আপনি একটু কথা বলবেন? হ্যাঁ আমারটা চলছে, আমার মামলা 2টাই টিকবে। হ্যাঁ কারণ তারা মামলা টাকা দিতেই হবে, আজও কালও দিতে হবে। হ্যাঁ তো ওটাও টিকবে, এবং আমি যে ওই আমার সবকিছু নিয়ে গেছে সেটা প্রমাণিত, পিবিআই তদন্তে সব প্রমাণ পেয়েছে। এবং ওই ছেলের সাথে কথা বলছে আপুর চ্যানেল আমার কাছে, এবং ল্যাপটপ, মোবাইল, কম্পিউটারটার কথা বলে কি ভাইয়া ওর, যেটা আমার সেটা বলে কেন, ওই যে বাইন্যান্স অ্যাকাউন্ট ওখানে লগ ইন করা, বা ওখানে ওটা যদি নিয়ে আসে তাহলে অনেক প্রুফ পেয়ে যাবে, সেই কারণে ওই ছেলে কোনোভাবে ওটা দিতে চায় না। তো যাই হোক, ও এখানে একটা মামলা করছে আমার নামে, যে ও আমাকে যে পাসপোর্ট দিয়েছে না, চেক দিয়েছে না, ওর সিবি, তারপর হচ্ছে ওর আইডি, মানে এগুলো আমার কাছে জমাও রাখছে। আমি এবার ওকে বলছিলাম তুই যদি বিদেশ চলে যাও তাহলে আমার এই টাকাগুলি মাইর পড়ে যাবে। হ্যাঁ ও আমার কাছে চেক ইয়াটা পাসপোর্টটা জমা রাখে, এখন আমার কাছে এটার এগেইনস্টে ও এখানে আমার সাথে আমাকে মামলা দিছে, যে আপুর হাজবেন্ড আর আপু আমার কাছ থেকে টাকা দাবি করছে। হ্যাঁ তার সাথে ও আবার একটা করছে, ওই যে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আমাকে কিছু টাকা দিয়েছে, আপনাকে আমি বললাম না অ্যাকাউন্টে, এবং আমার ইয়াতে বিকাশে। খুব সহজ অঙ্ক তো, সে যে 40 লাখ টাকা $32,000 আনলে কোত্থেকে, সোর্স অফ ইনকাম একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ক্লিয়ার কথা। এবং ওইখানে আমি বলি না প্রমাণটা পেয়েছে, আবার তুরাক থানায় আবার আমি নিয়ে গেছি, আমি বলতেছি আপনাকে। তো এখন এই মুহূর্তের অবস্থা কি স্যার? আমার ওর 2টা শেষ হয়ে যাচ্ছে, ওর বাবারটাও, কারণ আমি ওরকম চাঁদাবাজি করতে পারি না সেটা প্রমাণ পেয়েছি, কারণ ও আমার কাজ করতো, সে ডকুমেন্টস যখন দিয়েছি ওর বাড়িতে আমি গেছি, 3 জন লোক গেছি, তাদেরকে তদন্ত করা হয়েছে। বোন আপনার এই স্টোরি থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? খুব সহজে যেন মানুষ বিশ্বাস না করে। হ্যাঁ আমি ওকে বিশ্বাসটা করেই তো ভাই এই ধরাগুলি মানে খেয়েছে, বা এর আগেও আমি আরো কিছু বিশ্বাস করে এইরকম যেন সেই ব্যবসা যেন কেউ না করে, আর যদিও করে যতটুকু কন্ট্রোল পাওয়ার হাতে রাখা যায়। আমি একদম ওর উপরেই ছেড়ে দিয়েছিলাম, কারণ এখানে আরেকটু কথা আছে ভাইয়া, আমার 2টা বেবি আছে, আমার বেবি সামলিয়ে আমি সব কিছু সামলাই। তো সেখানে ওর উপরে আমি এভাবে সব কাজের ক্ষেত্রেই আমার, যেমন আমার যে জমি কেনাবেচা যেগুলি হয়, বিভিন্ন জায়গায় লোক আছে আমার, তারা যখন আমি ধরেন একটা জমি এখানে আমি চাচ্ছি, তো ওদেরকে বলে দেয়, ওরা আমাকে যখন রেডি হয় আমাকে ডাক দেয়, তখন আমি ওখানে গিয়ে ভিজিট করি এবং কাগজ টাগজ দেখে নিয়ে নিই। তো আমার কিন্তু সব জায়গায় ছড়ানো ছিটানো মানুষ, আর এইভাবে। আর এখানে আমি ওরে করছি কি, ওর উপরে সব ডিপেন্ড, অন্ধবিশ্বাস করে চ্যানেলগুলি দিলাম, টাকা দিলাম, এবং বাসা থেকেও সবকিছু নিয়ে এই যে ভেঙে গেল ভাইয়া। তারপর ওরে আমি একটা সময় ধরি, একটু শুনে, তো ওরে ধরার পরে আপনি
চাইলে কিন্তু আমার ওই যে ও করছে একটা, বাবা করছে একটা, পুলিশের সাথে কথা বলতে পারেন। তাদের কিন্তু অলরেডি আমি বলা আছে যে আমার ভাইয়ের কথা বলতে পারে, সত্যতা এখানে প্রমাণ দিতে হবে। তারা তো আমার মিথ্যা বলবে না এবং মিথ্যা রিপোর্ট দিবে না। অবশ্যই আই উইল চেক। হ্যাঁ, তো ওরে আমি ধরার পরে সেই ভিডিওগুলি আছে, বলছে আপু আপনার ল্যাপটপ কম্পিউটারটা আমি বিক্রি করে দিছি, কিন্তু বিক্রি করে না। আমি বলছি আমার ল্যাপটপ কোথায়? ল্যাপটপ আমি জমা দিয়ে দিছি আমার উকিলের কাছে বাইন্যান্স বলতেছি। আর আমার এই কথায় মোবাইলটা তখন আমার হাতে, কারণ ওর কাছে পেয়ে তো আমি মোবাইলটা হাতে নিয়েছি। সে র্যামডাম নাচা শুরু করে দিছে ওই যে ইয়াতে কি বলে, মানে এর আগেও খেতে পারতো না ভাইয়া, আমার কাছ থেকে টাকা নিয়েও বাসা ভাড়া দিত যখন আসছে, ওর হাতে কোনো টাকা নেই। সেই ছেলে এখন মোটা টোটা হয়ে গেছে, ড্রেস আপ এরে দেয় ওরে দেয়। তারপর ওই যে ইগলে নাচ শেখে, এখন নাচ শেখে। হ্যাঁ, তারপর ওই যে এখন বলে কি আপু টাকাটা আমি খরচ করে ফেলছি, কিন্তু টাকা খরচ করে না, ওখানেই আছে। পরে আমি কি করলাম, ওরে নিয়ে ওর বাসায় গেলাম। বলে কি কম্পিউটার, ও না, আমি বললাম কি এখন উজ্জু দে আমার টাকাটা। তখন বলে কি আপু ওই কম্পিউটার ছাড়া হবে না। কি বুদ্ধি খাটাচ্ছে তখনও, ওই কম্পিউটার ছাড়া হবে না, ওইটা ওখানে ওটিপি যাবে। কিন্তু আমার মাথায় এইটুক ধরলো না, আপনি যদি আপনার চ্যানেলের পাসওয়ার্ডই জানেন তাহলে ওটিপি কেন যাবে? তাহলে তো আপনি পাসওয়ার্ডই জানেন, যখন জানবেন না তখন একটা ওটিপি যাবে, সেটার হেল্প নিতে হবে। ওইটা আমার মাথায়, আমার সাথে যারা ছিল তারাও আমাকে এটা ওরকম বললো না। পরে ও কি করছে মনে করেন, এই বিল্ডিংটার ও কোনো দিন আসে নাই, সেই বিল্ডিংয়ে আমাকে নিয়ে গেছে। আপু এই বিল্ডিংয়ে 4 তলায় আমার একটা হাফিজ ভাই নামে একজন আছে, ওনার কাছে আমার ল্যাপটপ। মিথ্যা। ওরে আমি নিয়ে গেলাম, ওখানে নিয়ে যাওয়ার পর ওই গেটদারান বলে কি যে আপনাকে তো কোনোদিন দেখেই নেই। এখন ও বলতেছে আপনি 4 তলায় আমি ভাড়া থাকতাম, এখানেই আমার কম্পিউটার আছে, হাফিজ বেরি ডাক দেন। এখন একদম অভিনয় করে সে বলে যে আমি চিনি না তোমাকে, আর ও বলে যে আপনি আমাকে চিনেন। পাগলামি একটা। তারপর ওখান থেকে সবাই বললো আরে মারেন, ইচ্ছা মতো মাইরিয়া ওরে মানে পুলিশে দিয়ে দেন, যেহেতু ও চোর প্রমাণিত। আমি এবার বললাম না, এসব করা যাবে না। ওই গাড়িতে ওর বাসায় চলে গেলাম। ওর বাসায় গিয়ে দেখি কি ভাই আমার ল্যাপটপ, কম্পিউটার সব কিছুই, আর আগে ওই আমার মোবাইলটা আমার হাতেই দিয়ে দিল। দেওয়ার পরে ও করছে কি, ওর বউরে এর আগে বলে দিছে আমাদেরই মোবাইল ওর হাতে একটা দেওয়া হয়েছে, সেই মোবাইল থেকে ওর বউরে ও কেমনে যে ওই গাড়িতে বসে SMS করলো যে আমরা বাসায় আসতেছি, হ্যাঁ পিছন থেকে আটকাই দিবা। আমরা যখন উপরে উঠলাম ওই জুতার মধ্যে থেকে ও চাবিটা বের করলো। তখনই আমার একটু সন্দেহ হলো যে ও জানে কেমনে যে ওর বাসার চাবি জুতার মধ্যে, বাসায় সিসি ক্যামেরা, এর মানে খুব মানে হাইফাই অবস্থায় আছে। এখন ওখানে যখন ঢুকলাম আমি ল্যাপটপ কম্পিউটার মোবাইল সবই পেয়েছি। পাওয়ার পরে ওর বউ করছে কি বাইরে থেকে আমাদের তালা দিয়ে দিছে। তো আমার কোনো ভয় নেই ভাইয়া, কারণ ও চোর। আমাকে এখন নেবে থানায়, যদি নেয় থানায় নিলে কি হবে, আমার সব হয়তো পাবো, হ্যাঁ বের হয়ে আসবে। কিন্তু আমি এটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম ওইটা নিলে আবার আমি আমার জায়গায় ওরে নিয়ে আসবো, কিন্তু ও আমার টাকা দিতে বাধ্য। আমার সামনেও স্বীকার করে, কিন্তু পুলিশ দেখে স্বীকার করে না। ওখান থেকে বের হয়েছে যে পুলিশ ইনফর্ম করছে, পুলিশে তুরক থানায় নিয়েছে। নেওয়ার পরে এখন রামপুরা থানায় তো মামলা আছে, সব জায়গায় সবাই কল দিচ্ছে যে এই মেয়ে সত্য। হ্যাঁ, তো ও চোর, ওর কাছ থেকে এগুলো উদ্ধার করতে হবে। আর রামপুরা থানা থেকে বলছে কি ওরে রামপুরা থানায় নিয়ে আসো, যেহেতু এখানে মামলা। ও আমাকে বলো আবার ওখানে তারা ওইগুলি দেখছে। আমি বলছি আপনি ওর কম্পিউটার দেখেন, কম্পিউটারে কি কি লগ ইন করা, হ্যাঁ, আর আমার চ্যানেল সবকিছু নিয়ে ভাগ্যে আসছে, টাকা টাকা সব নিছে। আর ও এত টাকা কই পেয়েছে, এই যে লেনদেন মোবাইলে ও ভিডিওগুলো আছে, আমাকে $1500 $1000 সেগুলি আমাকে দেখায়, আপু এই আইডিতে আছে এত, এই আইডিতে আছে এত, আমার বাকি টাকা মনে হয় কে নিয়ে গেছে, মানে সবই উল্টাপাল্টা কথাবার্তা। তো ওইগুলি ওই যে যখন আমি ওই তুরাক থানায় নিয়ে যাই, ওনারা আবার বললো কি মানি লন্ডারিং এর মামলা ওকে এখন দেওয়া যাবে, কারণ এটা আমাদের দেশে নিষিদ্ধ। তো এখানে অনেক টাকা লেনদেন, কোটি কোটি টাকা লেনদেন দেখতেছে। পরে ও বুঝছে যে এবার আবার একটা মামলাও খাবে। ও আমাকে বললো কি আপু আপনি যদি এবার আমাকে মামলা দেন, বা ওই মামলাই ওরে ধরবে যেগুলো আমার দেয়া আছে। এখন ও নিজেই স্বীকার করতেছে আমার চ্যানেল নিয়ে ভেঙে গেছে ভাইয়া, আমার ল্যাপটপ কম্পিউটার মোবাইল সব। আমাকে বললো কি আপু আপনি আমাকে মাফ করে দেন, সেই ভিডিওগুলো আছে করা, আর এইবার আমি আপনার সব বুঝাই দেবো, আপনার টাকা পয়সা এই মোবাইল টোবাইল যা কিছু আছে সব বুঝাই দেবো, আপনি একটা সপ্তাহ আমাকে টাইম দেন। তখন আমি আমার এক সপ্তাহ ওই এক সপ্তাহের মধ্যে ও বললো না যে কার কাছে যেন টাকাগুলি ভাগ ভাগ করে দিছে, আসলে দেয়নি, কোনো টাকাই দেয়নি। তো শেষ হবে ভাইয়া, শেষ হয়ে যাবে। এখন ওখানে আমাকে যখন বললো যে আপু আপনি সব দিয়ে দিব, এখন ওরা বলতেছে সবাই পুলিশ বলতেছে ওরা আরেকটা মামলা দিতে হবে। কিন্তু এখন ও আমাকে বল কি আপু আপনার টাকা দিয়ে আমি ছাড়িয়ে আসবো, আবার আমাকে পারবেন 2 মাস থেকে 3 মাস জেল কাটাতে, আপনি তো টাকা পাবেন না।
দেখেন ওর হিসাবটা কি, আপনি টাকা পাবেন? আমি বলছি না। তারপর বলছে তাহলে আমি ওখান থেকে মামলা চলতে থাকবে, তার চেয়ে আপনি আমাকে নিয়ে যান, ছেড়ে দেন, আর কম্পিউটারের কথা বলেন আমার, তাহলে ওরা কম্পিউটারটা দিয়ে দেবে, আর আমি আপনাকে 1 সপ্তাহের মধ্যে সব দিব। আর পুলিশেরাও টাইম দিছে যে আপনারা যদি মিউচুয়ালে আসেন তাহলে এখান থেকে যেতে পারবেন, মানে যেতে পারবেন বলতে ওরে নিয়ে যেতে পারবো না, হয় আপনি টাকাও পাবেন না, কিছুই পাবেন না। তা আমার ওরে নিয়ে আসতে হবে, হয় ওর কথা শুনতে হবে, না তারপরে? পার্সোনাল ভাবে নিতে হবে, যাই হোক ওরে তো ভাবে এখন নেওয়া যাবে না। তো ওরে আমি ওখান থেকে ওর মতো করে কম্পিউটার, ল্যাপটপ, এই 7 দিন মোবাইল, পরের অবস্থা কি? এই আবার বুঝিয়ে দিই, এই 7 দিনে আবার পালাইছে, সে আবার পালিয়ে গেছে, মানে এখান থেকে সবকিছু নিয়ে এখন ভেরি গুড, ভেরি গুড। সবকিছু নিয়ে শিখলাম, একটা ভালো জিনিস শিখলাম যে নিজে যা জানি না সেটা করা যাবে না। সেটা করা যাবে না, এবং আমি খুব বিপদগ্রস্ত আমাকে করে দিল। আল্লাহ মাফ আর করুন। আমার জিনিস নিয়েই এখন আমি খুব সাফার করতেছি, বিপদে পড়ে, মানে এখন ও আছে দিব্যি মনে করেন যে সেফ জোন, আর আমি মামলা করে করে মানে তাদের এটা কল চলে দিচ্ছি। আসবে, চলে আসবে। না না, ও মামলা চলে যাবে ভাইয়া, না কিন্তু না, আমার জিনিস এই টাকা ফেরত পাবে, এটা পাবো? সারা জীবন হইলেও টাকা ফেরত পাবেন, বাধ্য।